আওয়ামী লীগের সময় কি হতো, আওয়ামী লীগের সময় যখন আমরা দাঁড়াতাম কথা বলতে, জামাত তো তখন আসতোই না, কোনো জীবনেও কখনো মিডিয়া ফেস করে নাই, পড়তে হয়ও নাই তাদের। তো তখন দেখা যেত একজন আওয়ামীপন্থী সুশীল থাকতেন এবং একজন আওয়ামী লীগ করা নেতা থাকতেন। আজকে টকশোতে বসে আমার কাছে অনেকদিন পর মনে হলো যে আমাদের সেই মানে একমত সহমত ভাই থেকে আমাদের কোনো উদ্ধার হলো না। আজকেও টকশো টেবিলে আপনি দেখবেন জামাত কিন্তু এনসিপির ব্যাপারে তার কোনো সমালোচনা নাই, বা এনসিপিরও কিন্তু জামাতের ব্যাপারে কোনো রকম কোনো বক্তব্য নাই। সকল বক্তব্যই বিএনপি সংক্রান্ত, সকল বক্তব্য বিএনপিকে নিয়ে। বিএনপির যেই আলোচনাটা হচ্ছে এখন ঐক্যমতের টেবিলে, আমি গতকালকে প্রথম আলোতেও বলেছি এবং অন্যান্য মিডিয়াতেও বলেছি, এটার একটা কারণই হচ্ছে বিএনপিকে একঘরে করবার চেষ্টা এবং দেখানোর চেষ্টা যে বিএনপির সাথে আর কোনো পলিটিক্যাল পার্টি নাই। এবং আজকে দর্শকরাই বিচার করবেন আজকের আলোচনার পরে যে বিএনপির বাইরে যেই দলগুলো পলিটিক্যাল ন্যারেটিভ নিয়ে সামনে আসছে তারা কি আদৌ তাদের নিজস্ব পলিটিক্স করছে নাকি তারা অ্যান্টি বিএনপি পলিটিক্স দিয়ে টেকার চেষ্টা করছে। আমার বোন বলছিলেন পরিবর্তনের রাজনীতি বিএনপির কাছ থেকে আশা করা হয়েছিল, পরিবর্তনের কসম খেয়ে রাজনীতি কিন্তু ওনারা শুরু করেছিলেন এনসিপি, এবং এনসিপির কাছ থেকে আমরা চাঁদাবাজি দেখেছি, এনসিপির কাছ থেকে আমরা নারীদেরকে বিভৎস ভাষায় ফেসবুকের চ্যাটিং বক্সে গিয়ে চ্যাট করতে দেখেছি, এনসিপির কাছ থেকে আমরা দেখেছি বিভৎসতম বাজে স্লোগান যেটা মুখে নেওয়া যায় না, এনসিপির কাছ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় পদে কিভাবে নিয়োগ বাণিজ্য তদবির বাণিজ্য করা যায়, এবং এনসিপি যে পরিবর্তনের কথা নিয়ে যাত্রা শুরু করেছিল সেটার কিন্তু ন্যূনতম মানে যেটা তাদের ইউএসপি ছিল পরিবর্তন, বরং একটা জায়গায় একটা নতুন জিনিস আমরা 5ই আগস্টের পর দেখেছি, সেটা হচ্ছে মব সংস্কৃতি। গত 365 দিনে 370টা মব হয়ে যায়। এটা বাংলাদেশে একটা মব ছিল, সার্টেনলি ছিল, 365 দিনে 370টা মব কখনো হয় নাই। এখন আমি আপনার প্রশ্নে আসি, যেটা আমি মিন করতে চেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার তো এক ধরনের কালচার থাকে, হ্যাঁ। তো আপনি যদি সেই কালচারটা নট নেসেসারিলি সেটা আপনার অর্থনীতির সঙ্গে যুক্ত, সেটা আপনার মানসিকতার সঙ্গে যুক্ত একটা কালচার। এখন আপনি যদি মনে করেন যে আপনার সাথে আমার ভিন্ন মত আছে, আপনি একটা রাজনীতি করেন একটা দলের, আমি আরেকটা রাজনীতি করি ভিন্ন আরেকটা দলের, আমাদের যদি তৃতীয় কোনো জায়গায় দেখা হয় এবং সেই তৃতীয় জায়গায় যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তিনি যদি আমাদেরকে বলেন আপনারা আসুন একসাথে ছবি তুলি আমরা, তখন সেখানে না বলা যায় না যে আমি ওনার সাথে ভিন্ন দল করি, ভিন্ন মতের রাজনীতি করি, আমি ছবি তুলবো না। ধরুন ভিন্ন দল তো পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু এক দলের নেতার সঙ্গে আরেক দলের নেতার একটা স্বাভাবিক সম্পর্ক থাকে। বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক তৈরি হয় না বলেই কিন্তু এই বাংলাদেশের মাটিতে এক নেতা আরেক নেতাকে নিশ্চিহ্ন করবার জন্যে ৭৬ বছর বয়সে সলিটারি কনফাইনমেন্ট দেয়। বাংলাদেশে মুখ দেখা দেখি কালচার নাই বলেই এক নেতা আরেক নেতার বাড়ি ভেঙে দিয়ে তাকে পথে বসিয়ে দেওয়ার মতন দুঃসাহস দেখায়। বাংলাদেশে এই ভদ্র কালচারটা নাই বলেই পলিটিক্সে আমরা দেখি কি যে ৮৬ বছর বয়সে আমাদের 80+ বয়সে আমাদের মহাসচিবকে ময়লার গাড়িতে আগুন দেয়া বা ভাঙার জন্য কারাগারে যেতে হয়। আমাদের পলিটিক্সে মুখ দেখা দেখি বা ভদ্রতার কালচার নাই বলেই একজন বড় নেতার পরিবারের সঙ্গে আরেকজন বড় নেতার পরিবারের চুপে চুপে বিবাহ সম্পর্ক তৈরি হয়, কিন্তু এটা কিন্তু আমরা কেউ আলোচনা করি না, কেউ জানে না। বিবাহ সম্পর্কটা হওয়াটা খুব স্বাভাবিক এবং এটা কোনো আমি কোনো মানে কাউকে দোষও দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক দেখা যদি কারোর সাথে আপনার দেখা হয়ে যায়, ধরুন ভাই একদল করে আমি একদল করি, আমাদের যদি তৃতীয় কোনো জায়গায় দেখা হয় উনি কি মুখ ঘুরিয়ে চলে যাবেন? আমি তো মুখ ঘুরিয়ে যাব না, আমি ওনাকে সালাম দেব। ধরেন যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে কালচারাল ফ্যাসিস্ট বা ধরেন যারা আওয়ামী লীগের নেতা তাদের সাথে আপনার দেখা হলে কি করবেন? ঠিক, আপনি বাংলাদেশের আইনে যদি অপরাধ হয় সার্টেনলি আপনি তার বিচার করবেন নিশ্চয়ই। এখন ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে যদি আমাকে অ্যাম্বাসেডর জিজ্ঞেস করেন যে আপনি কেন ছবি তুলবেন, আমি কি বলবো যে উনি ক্রিমিনাল? তাহলে উনি বাইরে আছেন কেন? ওনার তো তাহলে ভেতরে থাকার কথা। আর আমি তো একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি তো মানে আইসোলেটেড না, আমি তো এই সমাজেই বাস করি। এবং পলিটিক্সে আপনি যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট ভিন্ন দল ভিন্ন মতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার মতন পরিবেশ তৈরি করতে না পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু এই যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য যে ভয়াবহ একটা লড়াই, মরণপণ কামড় আমরা দিতে দেখেছি, তার পেছনের কারণও কিন্তু সেটাই। কারণ তারা ভয় করে যে তারা বিরোধী দলে গেলে। তাহলে কি বস্তিতে আপনার কি মনে হয় বস্তিতে এই কালচারটা নেই?
আমি একটা মানসিকতা বুঝিয়েছি জেসিনাপা, বস্তি বলতে আমি কোনো জায়গা বুঝাইনি, আমি একটা মানসিকতা বুঝিয়েছি, যে যেই মানসিকতা মানে আপনাকে প্রলুব্ধ করবে এমন আচরণ করতে যেটা একটা ভদ্র সমাজের সঙ্গে যায় না।